যে ভাই তোমাকে এমন সেলসম্যান হইতে হবে যে লোকের চুল নাই তার কাছেও চিরুনি বেচে দিতে হবে। এখন খেয়াল করো, যে লোকের চুল নাই তার কি আসলে চিরুনি দরকার আছে? গ্রোথ হ্যাকিং এর পুরো জিনিসটাই কাজ করবে যদি এটা এনশিওর হয় যে আমার প্রোডাক্টের ডিমান্ড আছে। সেটা আমি কেমনে এনশিওর করবো সেগুলো আমরা শিখবো। প্রোডাক্ট বানানোর আগে বেচে দেওয়া, বানানোর আগে যদি বেচতে পারো তাইলে তুমি সুপার কনফিডেন্ট হয়ে যাবা যে আমার প্রোডাক্ট মার্কেট ফিট। বিভিন্ন রকম ভাবেই তো আমি বিজ্ঞাপন করতে পারি। এর মধ্যে আরওআই যেটা বলে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে কয় টাকা খরচ করে কয় টাকা রিটার্ন আসে, তার মধ্যে ওরা ১ নাম্বার দেখাইছে ইমেল। এটা কি বলা হয়? লিড ম্যাগনেট। ওইটা ইউজ করে তুমি ইমেল অ্যাড্রেস তো কালেক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারও কালেক্ট করতে পারো। তাইলে সুবিধা যেটা হইলো যে কারা কারা তোমাকে ইমেল অ্যাড্রেস দিল, যারা তোমার এই কন্টেন্টে ইন্টারেস্টেড, আন্দাজে যে কোনো লোক না। আসসালামু আলাইকুম। দর্শক যারা দেখছেন, অ্যাকচুয়ালি এই মুহূর্তটা আমার জন্য একটু স্মরণীয় মুহূর্ত এইজন্য যে আমি এই যে ভিডিওটা করার প্ল্যান করেছিলাম বোধহয় আজ থেকে আরো ৪-৫ বছর আগে। ৪-৫ বছর ধরে মানে এই প্ল্যানের বাস্তবায়ন করাই হচ্ছিল না। তো আজকে অবশেষে প্ল্যান বাস্তবায়ন শুরু করলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন। তো আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলব, আজকে না শুধু বেশ কয়েকটা সেশন এটা নিয়ে কথা বলব। এই টপিকটা আমার মানে সারা জীবনে যতগুলা এক্সাইটিং টপিক মানে পড়ে আমি খুব এক্সাইটেড হইছি, তার মধ্যে এটা অন্যতম একটা টপিক। আর এটা যে আমি ট্রুলি এক্সাইটেড ছিলাম তার প্রমাণ হচ্ছে যে এই টপিকটা আমি যখন শিখি, তারপর আমার টিমকে এটা শেখানোর চেষ্টা করি। ওদেরকে আমি অনেকগুলো সেশন নিয়েছিলাম টানা ২০০০ মোস্ট প্রবাবলি ১৮ র দিকে, ১৮-১৯ এর দিকে। তারপর হচ্ছে আমি আমার কনসার্ন গুলাতে সবগুলাতে না হলেও কয়েকটাতে টিম ফর্মও করেছি যে এই যে আজকে যেটা নিয়ে কথা বলব, গ্রোথ হ্যাকিং, এটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো এখনো আমরা গ্রোথ হ্যাকিং করি, যদিও অ্যাকচুয়ালি প্রপারলি গ্রোথ হ্যাকিং যে স্পিডে করা দরকার সেটা আমরা এখনো পারি নাই, করি নাই, করতে পারি নাই। এটা আমাদের ফেইলিউর। বাট আমি আশা করি যে যারা এটা শিখবেন হতে পারে যে আমাদের চেয়ে এটা ভালো ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। কারণ একটা জিনিস জানা এক জিনিস, ইমপ্লিমেন্ট করাটা কিন্তু একটা ভিন্ন স্কিল। ইমপ্লিমেন্ট করাটা কিন্তু মোস্টলি হচ্ছে যে এটা ডিপেন্ড করে ডিসিপ্লিনের উপর, বা অনেকে ডুয়ার অ্যাটিটিউডের, হ্যাঁ? যে মানে তারা মানে যতটুকু শিখছে করে ফেলে। তো আমার ওই ডুয়ার অ্যাটিটিউডটা একটু কম, বাড়ানোর চেষ্টায় আছি। আর আমি দর্শকদের দিকে তাকিয়ে কথাগুলো বললাম, বাট আমাদের এখানে একটা অডিয়েন্স আছে, ছোট্ট অডিয়েন্স। অডিয়েন্স থাকলে সুবিধা হয় যেটা ইন্টারেক্ট করা যায়। সো আমি এখন থেকে আলোচনাটা আমাদের অডিয়েন্সের দিকে তাকিয়ে করব। সো দর্শকরা আপনারা লেফট আউট ফিল করেন না, আপনারাও পার্ট অফ দ্য অডিয়েন্স। তো কি খবর আমাদের যারা আপনারা আসছেন, সবাই ভালো? আপনি বলব না তুমি বলবো? সবাই তো আমার চেয়ে অনেক ছোট না? তুমি করে বলি তাহলে এটা মানে ক্যাজুয়াল হবে না? আপনি বললে একটু বেশি ইয়া লাগে। মানে কি নাম বলে? একটু পরপর লাগে। তো আমি টপিকের নামটা লিখে ফেলি আগে, গ্রোথ। আমার হাতের লেখা ভালো না, মোটামুটি। আর আমি খুব এলোমেলো টাইপের আরকি, যে লিখতে গেলে গোছায় লিখতে পারি না। এখানে একটু লিখি, ওইখানে একটু লিখি। তো চেষ্টা করব যতটুকু সাজায় গোছায় লিখতে পারি। গ্রোথ তো সবাই বুঝি, গ্রোথ মানে বৃদ্ধি, তাই না? আর হ্যাকিং শব্দটার সাথে মোস্টলি নেগেটিভ কনোটেশন আছে। মানে হ্যাকিং বলতে আমরা ইন জেনারেল বুঝি খারাপ কিছু, চুরি করা ইত্যাদি, ইত্যাদি। বাট আমরা যদি বাই দ্য বুক যাই, হ্যাকিং মানেই যে খারাপ কিছু এটা কিন্তু না। হ্যাক বলতে বোঝায় মূলত হলো কি যে কোন একটা জিনিস শর্টকাটে করে ফেলা। মানে এফিশিয়েন্টলি করে ফেলা। যদি আমি পজিটিভ টার্মে বলি, হ্যাকিং ইজ দ্য কাইন্ড অফ বিং এফিশিয়েন্ট। ঠিক আছে? এফিশিয়েন্সি হওয়াটাকে হ্যাকিং বলা হয়। বাট গ্রোথ হ্যাকিং যখন আমরা এখানে ইউজ করতেছি, অনেকের মাথায় মনে হতে পারে যে চোরা বুদ্ধি বা শয়তানি বুদ্ধি। ব্যাপারটা অ্যাকচুয়ালি না। আমরা যত ভিতরে যাব তত আমরা জানবো যে এইটা শুধু ভালো বুদ্ধি তো বুদ্ধি, বাট মোস্ট কাইন্ড অফ ইথিক্যাল। মানে ইথিক্যাল বলতে বিজনেস করতে গেলে অনেক আনইথিক্যাল কিছু হইতে পারে। বাট এটা অনেক ইথিক্যাল জিনিস। আর এইটা কেন এত ইম্পর্টেন্ট টু ডিসকাস? কারণ হইল যে আমরা আধুনিক জামানায় যে কোম্পানিগুলা আমরা চিনি, গ্লোবালি সবাই চিনি, লাইক Facebook বলি, Uber বলি, তাই না? Instagram বলি, WhatsApp বলি। এই যে কোম্পানিগুলা, এর সাথে যদি আমরা কম্পেয়ার করি একটু যেগুলো একটু পুরোনো আমলের কোম্পানি, আমরা একটা বেসিক ডিফারেন্স দেখব যে আগেকার একটা স্টাইল ছিল যে একটা কোম্পানি যখন ক্রিয়েট করা হইতো, লম্বা একটা সময় নিয়ে প্রিপেয়ার হইতো, তারপরে একটা ধামাকা প্রোগ্রাম হইতো, লঞ্চিং ইভেন্ট হইতো, পেপারে নিউজ চলে যাইতো, মানুষ বুঝতো যে কিছু একটা হইছে। বাট যদি আমরা ফেসবুকের কথা বলি, বা বাংলাদেশের এক্সাম্পলও যদি ফর এক্সাম্পল পাঠাবের কথা বলি, আমরা খেয়াল করব যে ফেসবুক কবে তার লঞ্চিং ইভেন্ট করছিল এবং কত বড় ইভেন্ট ছিল। এটা কি স্টেডিয়ামের মধ্যে ছিল না কোথায় ছিল? দেখবো যে আমরা কেউ জানি না এটা। ঠিক কি না? কোথায় স্টার্ট হইছে? জানাও নাই ঠিকমতো। উবার কবে কোথায় স্টার্ট হইছে? কত বড় লঞ্চিং সেরেমনি ছিল? জানা নাই। হোয়াটসঅ্যাপ কবে লঞ্চিং হইছে? সেরেমনিটা কেমন ছিল? জানা নাই। তাহলে এই যে ভয়াবহ বড় কোম্পানি যেগুলো পৃথিবীর ইতিহাসে
এত শর্ট টাইমে এত বড় কোম্পানি কিন্তু হয় নাই, এত শর্ট টাইমে। এই যে কোম্পানিগুলা এত শর্ট টাইমে এত বড় হইছে, তারা আসলে কিভাবে হইছে? তাদের ওই যে মূল টেকনিকগুলা, ওগুলাকে কম্বিনেশন করলে মূলত বলা যেতে পারে তারা গ্রোথ হ্যাক করছে। গ্রোথটাকে হ্যাক মানে ইফিশিয়েন্টলি করছে, যে ভয়ঙ্কর স্পিডে গ্রোথ হইছে অ্যান্ড ইফিশিয়েন্টলি। সো এখানে আমরা একটা জিনিস তাহলে কিন্তু অলরেডি বুঝে ফেলছি যে গ্রোথ হ্যাকিং এর বিষয়টাতে মানে ট্র্যাডিশনাল স্টাইলের সাথে একটা ডিফারেন্স আছে। যে ডিফারেন্সটাকে আমরা আরেকটা শব্দ দিয়েও অনেকে চিনে থাকি, এটাকে লিন বলে। লিন মানে বোঝায় হালকা পাতলা, মানে ভারী কিছু না। যেমন লিন স্টার্টআপ একটা বই আছে, লিন স্টার্টআপ বইটাতেও তোমরা এখানকার গ্রোথ হ্যাকিং এর যেটা ইনিশিয়াল আইডিয়াস, সেই জিনিসটাও আমরা লিন স্টার্টআপের ওখান থেকেও আমরা কিছুটা পাবো। আর যারা বেশি ইন্টারেস্টেড, লিন স্টার্টআপ বইটা আমরা দেখে নিতে পারি। গ্রোথ হ্যাকিং এর সাথে আরেকটা শব্দ সবার মাথায় ঘুরে, সেটা হচ্ছে গ্রোথ হ্যাকিং বলতেই মানুষ অনেকে মনে করে মার্কেটিং, যে আমি কিভাবে বিভিন্ন কায়দা কানুন করে মার্কেটিং করব, আমার প্রোডাক্ট কিভাবে ভাইরাল হয়ে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু গ্রোথ হ্যাকিং মানে জাস্ট মার্কেটিং না, জাস্ট আমি কিছু ট্রিক্স করলাম আর পাবলিক জেনে গেল আর ভাইরাল করলো, শেয়ার করলো। এটার পার্ট, বাট নট লিমিটেড টু দ্যাট। আর আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে গ্রোথ হ্যাকিং শুনতে মনে হতে পারে চোরা বুদ্ধি, হোয়ারাজ এটা আরো মোর ইথিক্যাল। সেইটা কেন, কিভাবে, সে আলোচনাটা একটু পরে আমরা ক্লিয়ার হব। সো আমরা গ্রোথ হ্যাকিং নিয়ে যখন আলোচনা আসলে আমরা একদম শুরু করতে চাইবো, আমার মনে হয় আমি কোন কোন সোর্স থেকে আলোচনা করব, সোর্সটাও বলে দিই। সো যারা আরো ডিপার স্টাডি করতে চায় আমরা সোর্সগুলো ঘাটতে পারি। আমি মূলত দুইটা বই এখানে রেফারেন্স হিসেবে ইউজ করব। সবচেয়ে বেশি ইউজ করব যেখানে যে বইটার নাম লেখা আছে, হাউ আই ক্রিয়েট গ্রোথ হ্যাকিং প্ল্যানস, এই হ্যাপি আলাদিন নামে একজনের লেখা। বাট এটা অ্যাকচুয়ালি বই না, এটা অ্যাকচুয়ালি একটা পিডিএফ। তো আমি এই পিডিএফটার সন্ধানই সবার আগে পাই এবং এটা পড়ে ফেলি। আই গট ভেরি এক্সাইটেড। বাট এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে এটা হলো বাই এক ধরনের নোটস, এটা ঠিক বই না, নোটস। মূল যে বইটার উপর বেস করে বা যার থিওরির উপর বেস করে এইটা লেখা, ওই বইটার নাম হচ্ছে হ্যাকিং গ্রোথ। ওটা হচ্ছে সিয়ান এলিসের লেখা। এবং সিয়ান এলিস হচ্ছে ওই ব্যক্তি যিনি হচ্ছে এই টার্মটা চালু করছেন, গ্রোথ হ্যাক টার্মটা চালু করছেন সিয়ান এলিস। সো হ্যাকিং গ্রোথ বইটা হচ্ছে কাইন্ড অফ দ্য টেক্সট বুক। তো অনেকে আমরা বাংলা টেক্সট বই পড়তে পছন্দ করি না, আমরা পছন্দ করি নোটস, সংক্ষিপ্ত গাইড। সো বলা যেতে পারে এইটা হচ্ছে সেই গাইড ভার্সন, যেটা পড়তে একটু মানে একটু মজা লাগবে, একটু ইজি লাগবে। আর এখানে প্রচুর এক্সাম্পল অনেক বেশি আছে। আর হ্যাকিং গ্রোথটা পড়া হচ্ছে যারা একটু ডিপার লেভেলে যাইতে চায়, যেটা কাইন্ড অফ টেক্সট বইয়ের মতো। সো আমি এই দুইটা বই থেকে মোরলেস আলোচনাটাকে কন্টিনিউ করব। সো আলোচনা কন্টিনিউশনের ক্ষেত্রে এই হ্যাপি আলাদিনের যে বইটা বা পিডিএফটা, এখানে শুরুতে 8-9টা মিস্টেক্স লেখা আছে। ওই মিস্টেক্সগুলোতে আমরা এখন যাব না, বিকজ ওই মিস্টেকগুলা অ্যাকচুয়ালি আলোচনার মধ্যে অলরেডি চলে আসবে। তবে গ্রোথ হ্যাকিং নিয়ে 3-4টা মিথ আছে, এই মিথগুলো আমি একটু টাচ করতে চাই। এই বইয়ের শুরুর দিকেই 3-4টা মিথ আমরা পাবো, গ্রোথ হ্যাকিং মিথস। মিথের মধ্যে নাম্বার 1 যে মিথ বলতে বাংলায় আমরা কি বুঝি, ভুল ধারণা। নাম্বার 1 যে মিথটা, সেই মিথটা হলো যে আমরা যদি মনে করি যে এরকম ফেসবুক টাইপের বড় কোম্পানি, এই কোম্পানিটা কেন এত বড়, বিকজ তাদের প্রোডাক্টটা খুব ফ্যান্টাস্টিক। এটা সত্যি, এটা মিথ্যা কথা না। সো তাহলে ধরা যাক যে ফেসবুকের মতোই আরেকটা প্রোডাক্ট তোমার হাতে ধরাই দেওয়া হলো। ইন্টারেস্টিংলি ফেসবুক বলো, উবার বলো, এই ধরনের ক্লোন প্রোডাক্ট কিন্তু অনলাইনে যে বিভিন্ন সাইট টাইট বিক্রি হয় না, কিন্তু কিনতে পাওয়া যায়। তুমি $2-4,000 খরচ করলে একদম ক্লোন, বিট টু বিট ক্লোন তুমি খুঁজে পাবা। তো তোমাদের কি মনে হয়, ওরকম একটা ক্লোন যদি তুমি পাও, তার মানে তুমি ফেসবুক হয়ে যাবা? কি মনে হয় তোমাদের? না। হ্যাঁ। সো এবং এই ধরনের প্রোডাক্ট বানাইতে তো হিউজ এফোর্ট গেছে। তো গিয়ে তারা যে জায়গায় আসছে, আরেকজন তোমার জাস্ট ক্লোন বানাই দিল। হ্যাঁ, তুমি একটু সাথে আর একটু 2-4টা আইডিয়া যোগ করলা আর ভাবলা আমিও একটা ফেসবুক হয়ে গেলাম। জিনিসটা কিন্তু এরকম না। বিকজ এইটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট তোমার হাতে আছে অ্যান্ড প্রোডাক্টের মধ্যে অনেক ফিচার আছে, তাই তুমি সাকসেসফুল হবা, এই কথা মোটেও সত্যি না। কারণ ওই ধরনের ক্লোন কিনে তুমি যদি লিটারেলি বিজনেস মানে ইউজার কিছু ইয়ে করে অ্যাট্রাক্ট করে শুরু করে ফেলতে চাও, মেবি জাস্ট 2-3-4 সপ্তাহের মধ্যে করে ফেলা সম্ভব। একজন থেকে কোড বেস নিবা, নিয়ে লাগলে কিছু মডিফিকেশন করবা, রান করে দিলা, তাইলে গ্রোথ হ্যাকিং হয়ে যাবে না। ঠিক আছে, এটা 1 নাম্বার মিথ। 2 নাম্বার মিথ, এটা একদম কমন মিথ, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। আমরা এটা একটা কথা নিয়মিত শুনি যে ভাই সবার আগে করতে হবে, সবার আগে যদি করে ফেলতে পারি তাইলে আমি ফাটাই ফেলতে পারবো। ভাই এই আইডিয়া আর কারো কাছে নেই, আমি দুনিয়াতে প্রথম। একসময় আমিও এরকম ভাবতাম যে ভাই দুনিয়াতে প্রথম কোন আইডিয়াটা আছে। বরং উল্টা, দুনিয়াতে বিশেষ করে এই জামানায় দুনিয়াতে প্রথম ট্রাই করা মানে মোটামুটি তোমার ফেইলুর হওয়ার চান্স আরও বেড়ে যাওয়া।
অনেকের কাছে এটা এই মুহূর্তে গ্রহণযোগ্য মনে না হইতে পারে। ভাই কি বলেন? প্রথম হওয়া মানে বরং তোমার সফলতার পার্সেন্টেজ বাড়বে না। তোমার ফেইল করার পার্সেন্টেজ বাড়তে পারে। প্রমাণ হিসেবে ধরো আমি তোমাকে বলি। যেমন বিখ্যাত কোম্পানি কয়েকটার নাম অলরেডি আমরা বলে ফেলছি। খেয়াল করো, Facebook কি করে? সোশ্যাল মিডিয়া। এটি কি পৃথিবীর প্রথম সোশ্যাল মিডিয়ার আইডিয়া? এর আগে কি ছিল নাকি ছিল না? ছিল। অরকুট ছিল, হাই5 ছিল, মাইস্পেস ছিল। অনেকে তোমরা হয়তো নামও জানো না। আমাদের এই যে আমরা ইউজ করছি। বিশেষ করে ফেসবুকে ঠিক আগ দিয়ে মাইস্পেস মোটামুটি ভালোই পপুলার ছিল। ওরা কি টিকছে? বাট ওরা কি আগে মুভ করছে না? ওয়েল, তুমি সার্চ ইঞ্জিনে যদি বলো যে জায়ান্ট গুগল কি প্রথম সার্চ করছে? গুগলের আগে ইয়াহু নামছে। বাট ইয়াহু তো ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পায় নাই। তুমি ধরো রিসেন্ট টাইমের মধ্যে যদি বলো উবারের আগে নামছে লিফট এখনো টিকে আছে, বাট দেখো মেজরিটি মানুষ লিফটের নাম জানে না। উবার তার চেয়ে বড় সাকসেস। তারপর তুমি ধরো কমিউনিকেশনের মধ্যে আসো হোয়াটসঅ্যাপের আগে কি কিছু ছিল না? ভাইবার ছিল, মেবি তোমরা ইউজ করছো। আমরা একসময় আরো কি জানি, নিম্বাজ একটা ছিল, আরো কি জানি ছিল, একটা দুইটা না, বহুত কিছু ছিল। বাট ওরা তো ফার্স্ট মুভ করছে। তার মানে এটা কিন্তু সত্যি না যে কেউ ফার্স্ট মুভ করলেই সে জিতে যাবে, বরং ফার্স্ট মুভ করলে জেতার চান্স আরো কমে যায়। যে কারণে সেটা হচ্ছে যে ফার্স্ট মুভার তাকে প্রচুর কনসেপ্ট ক্রিয়েট করতে প্রচুর টাকা ঢালতে হয়, মানুষকে বুঝাইতে হয়, তারপর হচ্ছে প্রচুর রিসার্চের মধ্যে দিয়ে ফেইলুরের মধ্যে দিয়ে যাইতে হয়, ধাক্কা ধুক্কা খেয়ে শিখতে হয়। এখন তুমি ধাক্কা ধুক্কাকে 2-4 বছর কয়েক মিলিয়ন ডলার খরচ করে একটা জায়গায় আসছো। এখন সেকেন্ড যে তোমাকে কপি করতেছে এবং সে যদি স্মার্টার হয়, জাস্ট কপি করলে হবে না, সে যদি স্মার্টার হয় তাহলে দেখো তোমার 3 বছরের রাস্তা হয়তো সে 3 মাসে পাড়ি দিবে, প্লাস তার ওই টাকাটা সে ইনভেস্ট করবে এটাকে কেমনে আরো বেটার করা যায়। বুঝা গেছে? সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা অনেকে খেয়াল রাখি না। কারণ ফার্স্ট মুভার হইতে গেলে, বিশেষ করে নতুন কনসেপ্ট যদি হয়, যে পরিমাণ মার্কেটিং বাজেট দরকার মানুষকে বোঝানোর জন্য, এটা কিন্তু এনর্মাস। অল্প বাজেটে কিন্তু এটা সম্ভব না। ধরো তুমি তালা চাবি বেচবা, তোমার তালা চাবির ভিতর হয়তো শুধু ইউনিকনেস আছে, মেবি একটা সুন্দর ডিজাইন আছে, থিমেটিক ডিজাইন আছে। এখন তালা কি, চাবি কি, কেন এটা দরকার, এটা কি পাবলিকের বোঝানোর তোমার দরকার আছে? এটা অলরেডি এস্টাবলিশ। তুমি খালি বলবা তোমার তালা চাবির মধ্যে বিশেষত্ব কি। বাট তুমি এমন এক নতুন জিনিস আনছো, জিনিস কি বুঝাইতেই মানুষের দেখা গেল খবর হয়ে যাচ্ছে। তা তুমি কত ডলার খরচ করবা মানুষকে যে এই যে নতুন আইডিয়া বুঝাবা? এটা কিন্তু এক্সপেন্সিভ, হেভিলি এক্সপেন্সিভ। ঠিক আছে? তো এটা মিথ নাম্বার 2, যে ফার্স্ট হওয়া এটা এমন ইম্পর্টেন্ট কিছু না। নাম্বার 3 হচ্ছে যে মিথটা এখানে বইতে বলছে, সেটা হলো যে অনেকে মনে করে যে খুব অসাম একটা সিক্রেট, প্রত্যেকটা যে সাকসেসফুল ভেঞ্চার তাদের মেবি একটা খুব অসাম ওয়ান বিগ সিক্রেট আছে, যে ওই সিক্রেটটা জানলে আমি কিছুটা হয়ে যাব। তা আমি এটার অ্যান্সার এভাবে বলতে পারি যে ভাই, কারো একজন বিরিয়ানি খুব মজা হয়, হ্যাঁ, তো বলো যে ভাই কোন মশলার জন্য এত মজা হয়? একটা মশলার নাম বলো, বা একটা ইনগ্রেডিয়েন্টের নাম বলো, বা একটা কিছুর নাম বলো। কোনো একটা কিছু দিয়ে বিরিয়ানি যে মজা হয় এটা কি ব্যাখ্যা করা সম্ভব? তুমি বলা যে বিরিয়ানিতে ভাই মাংসটা খুব ভালো হইতে হয়, তো মাংস খুব ভালো, আমি দুনিয়ার সবচেয়ে সেরা মাংস বাছাই করে আনছি, তার মানে বিরিয়ানি মজা হয়ে যাবে? খেয়াল করো, কতগুলো জিনিস ঠিক হইলে বিরিয়ানিটা মজা হবে। প্রথমত তোমার ইনগ্রেডিয়েন্টগুলো রাইট ইনগ্রেডিয়েন্ট হইতে হবে, যে যে জিনিসটা দরকার, তাই না, যে যে মশলা দরকার, যা যা দরকার। নাম্বার 2, সেগুলোর প্রপোর্শন রাইট হইতে হবে। দেখো সব ঠিক ছিল, লবণ দিছে এতগুলা, আর খাওয়াই গেল না। নাম্বার 3, প্রপোর্শনের বাইরেও এটা টাইমিং ঠিক হইতে হবে, সিকোয়েন্স, যে আগে কোনটা দিব পরে কোনটা দিব। যে মশলা দেওয়ার কথা সবার পরে তুমি দিয়ে দিছো সবার আগে, উল্টাপাল্টা করে ফেলছো। হ্যাঁ, চাল দেওয়ার কথা আগে, সিদ্ধ হওয়ার পরে দেওয়ার কথা মাংস বা হোয়াট এভার, তুমি এগুলো সব এলোমেলো করে ফেলছো। বাট অনুপাত ঠিক আছে, হবে, কাজ হবে। হ্যাঁ, এগুলো সব ঠিক আছে, জাস্ট চুলা জ্বালিতে ভুলে গেছো। তাহলে খেয়াল করো, কতগুলা জিনিস ঠিকঠাক হইলে পুরা জিনিসটা রাইট হবে। সো এন্টারপ্রেনারশিপ, একটা কুকিং, একটা তুমি মিল কুক করতেছো, ডু ইউ থিঙ্ক এন্টারপ্রেনারশিপ এর চেয়ে ছোট জিনিস? তাইলে তুমি যদি বলো যে ভাই একটা কিছু আমারে বইলা দেন যেটা জানলে ভাই আমি ভালো এন্টারপ্রেনার হবো, এটা কি সম্ভব? সো ইটস কম্বিনেশন অফ লট অফ থিংস, অনেক কিছুর কম্বিনেশনে সাকসেসফুল হয়। ফলে অ্যাটলিস্ট এইটুকু সত্যি যে কোনো ওয়ান বিগ সিক্রেট নাই, এক লাইনে কোনো কিছু বলার কিছু নাই যে ভাই এই এক লাইন মানেই হয়ে গেল। সো রেদার এইখানে বরং আমরা জানবো যে গ্রোথ হ্যাকিংয়ের ভিতরে যখন আমরা ঢুকবো, তখন দেখবো অ্যাকচুয়ালি হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ছোট 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 জিনিস কন্টিনিউয়াসলি টেস্ট করা, করে টুইকিং করা, ছোট ছোট অনেক উপাদান মিলে, ছোট বড় অনেক উপাদান মিলিয়ে এটা একটা
লম্বা জার্নি সাকসেসের ক্ষেত্রে। তার মধ্যে যেকোনো এক জায়গায় যদি মেজর ফল্ট হয় তাহলে পুরা জিনিস ফেল করতে পারে। ধরো সবকিছু ঠিক ছিল বাট পার্টনার ২ জনের মধ্যে গন্ডগোল লাইগা গেছে। শেষ। তাই না? এরকম অনেক কিছুই হইতে পারে। সো এটা কম্বিনেশন অফ লট অফ থিংস। জাস্ট ওয়ান সিঙ্গল থিং খুঁজে কোনো লাভ নাই। আর আরেকটা মিথ এখানে আছে, যে মিথটা আলোচনা করলে তোমরা বুঝবা কেন গ্রোথ হ্যাকিং একটা ইথিক্যাল জিনিস। সেটা হচ্ছে, আমি টার্মটার নাম লিখি, সেটা হলো প্রোডাক্ট মার্কেট ফিট। প্রোডাক্ট মার্কেট ফিট, এই টার্মটা তোমরা একটু লিখে রাখো। প্রোডাক্ট মার্কেট ফিট, বা এটাকে সিয়ানালিস মাস্ট হ্যাভও বলে, মাস্ট হ্যাভ একই রকম, একই কথা। আমি প্রোডাক্ট মার্কেট ফিট শব্দটাই বেশি ইউজ করব, বা এটাকে সংক্ষেপে আমি বলবো পিএমএফ। প্রোডাক্ট মার্কেট ফিট। প্রোডাক্ট মার্কেট ফিট নাম থেকে মোটামুটি বুঝতে পারতেছো যে আমি যে প্রোডাক্ট বা সার্ভিস যেটা বানাবো সেটা মার্কেট ফিট কিনা, মানে পাবলিক এটা চাই কিনা, এটা রিয়েলি ডিমান্ড আছে কিনা। আমি এমন জিনিস বানাইলাম যেটা অ্যাকচুয়ালি পাবলিকের দরকার নাই। তো বলছে যে তুমি গ্রোথ হ্যাকিংয়ের যে জিনিসপত্র আমরা শিখবো, যে ফ্রেমওয়ার্কগুলো শিখবো, যে টেকনিকগুলো শিখবো, এগুলো কোনো কিচ্ছু কাজে আসবে না যদি তোমার প্রোডাক্ট মার্কেট ফিট না হয়। এটা অনেকটা হচ্ছে যে, মানে বইতে একটা এক্সাম্পল বলছে যে একটা মৃত ক্যান্ডিডেট, তার পক্ষে তুমি নির্বাচনী ক্যাম্পেইন চালাচ্ছ, যে ডেড তার পক্ষে ক্যাম্পেইন চালাইলা, প্রচুর ভোট নিলা, এটা কোনো লাভ নাই। সো প্রোডাক্ট মার্কেট ফিট এই জায়গাটাতে দেখো ইথিক্সের প্রশ্নটা কেন। কারণ হইলো, আমরা সেলস মার্কেটিংয়ে এই ধরনের এক্সাম্পল হয়তো অনেক সময় শুনছি, যে বলে যে ভাই তোমাকে এমন সেলসম্যান হইতে হবে যে লোকের চুল নাই তার কাছেও চিরুনি বেচে দিতে হবে। এখন খেয়াল করো, যে লোকের চুল নাই তার কি আসলে চিরুনি দরকার আছে? নাই। হইতে পারে সে চিরুনি কিনতে পারে অন্য কাউকে গিফট দেওয়ার জন্য, যদি সেই সেন্সেও ঠিক আছে তুমি একটা মার্কেট ক্রিয়েট করো, তাও একটা কথা। বাট বলেই কি যে যার চুল নাই তারে তুমি এমন বুঝাও যে সাথে চিরুনি কিনে ফেলে। সো এটা কি ইথিক্যাল হইলো? যার যেটা দরকার নাই তার আমি এই ভুং ভাং বুজ টুজ দিয়া তারে সেটা আমি গছায় দিলাম। সো ট্র্যাডিশনাল ইয়েতে মার্কেটিংয়ে এই কাজ কিন্তু মোস্ট অফ দ্য টাইম বরং এই কাজই করা হয়। কারণ একটা সময় ছিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন নের ধরো আগে অথবা ঠিক পরপর দিয়ে, অ্যাবান্ডেন্সের আগে, তখন কি ছিল যে মানুষ প্রোডাকশন যা করছে, এত চাহিদা ছিল, মানুষ টেনে টেনে প্রোডাক্ট নিছে। বাট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ইফিসিয়েন্সি আসার পর মানুষ এত বেশি প্রডিউস করা সক্ষমতা অর্জন করলো, তখন দেখা গেল যে জিনিস দরকার নেই মানুষ এটা প্রডিউস করতেছে। তখন কি যে হ্যাঁ, প্রচুর বিজ্ঞাপন দিয়ে 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 মানুষকে বোঝাও তোমার এটা দরকার, আর্টিফিশিয়াল নিড ক্রিয়েট করো, সো দ্যাট মানুষ এটা কেনে। ট্র্যাডিশনালি সারা দুনিয়াতে এই কাজ এখনো প্রচুর হইতেছে, যে জিনিস আমার দরকার নাই স্টিল বিজ্ঞাপন দেখাইতে 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 আমার কাছে বেচে দেওয়া। বাট গ্রোথ হ্যাকিংয়ের পুরো মডেল এই থিওরিতেই কাজ করে না, যে যেটা দরকার নাই তুমি এটা জোর করে পুশ করে বেচে দিবা। গ্রোথ হ্যাকিংয়ের পুরো জিনিসটাই কাজ করবে যদি এটা এনশিওর হয় যে আমার প্রোডাক্টের ডিমান্ড আছে। সেটা আমি কেমনে এনশিওর করবো সেগুলো আমরা শিখবো, বাট এটা ইম্পর্টেন্ট যে আমার প্রোডাক্টে কি আছে, রিয়েল ডিমান্ড আছে, রিয়েল ইউজারদের এটার চাহিদা আছে, রিয়েল ইউজারদের এটা মানে রিয়েল কোনো প্রবলেমকে সলভ করে। এটা যদি হয়, এন্ড দেন তুমি গ্রোথ হ্যাকিংয়ের যত টেকনিক আছে, ফ্রেমওয়ার্ক আছে, এগুলো তুমি তখন ইমপ্লিমেন্ট করবা, বাট নট বিফোর পিএমএফ এনশিওর করা বাদে এটা হবে না। সো পিএমএফ এর ক্ষেত্রে এখন আমরা আসি যে এই প্রোডাক্ট মার্কেট ফিট বুঝবো কেমনে। অ্যান্ড এরপরে আমাদের আরেকটা টার্ম আসবে এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, ওদিকে আমরা যাব। বাট প্রোডাক্ট মার্কেট ফিট আমি কিভাবে বুঝবো, এই জায়গাটাতে আমরা এখন একটু আগাবো। তো এইটার সাথে আমরা আরেকটা জিনিসও শিখবো, যে প্রোডাক্ট মার্কেট ফিট এটা আমার অর্জন হইল কিনা, এটা আমি কঠিনভাবেও এই লেসন পাইতে পারি, ধাক্কা ধোক্কা খায়া। আবার হচ্ছে খুব ইজি প্রসেসও আছে, যেখানে আমি টাকাটা পয়সা নষ্ট না করে প্রোডাক্ট বানানোর আগেই বুঝে ফেলবো প্রোডাক্ট মার্কেট ফিট কিনা, এবং প্রোডাক্ট বানানোর আগেই বেচে ফেলবো। অনেকে সারপ্রাইজ দিতে পারে, প্রোডাক্ট বানাই নেবে, বেচবো কেমনে? তো আমরা দেখবো যে এইসব টেকনিক এখানে আছে, একদম সিস্টেমেটিক্যালি আছে। তো প্রোডাক্ট মার্কেট ফিটের ক্ষেত্রে প্রথমত ধরো, তুমি যদি এরকম মনে করো যে ভাই আমি অনেক গবেষণা করে নিজের মাথায় যা আসছে এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি অলরেডি একটা প্রোডাক্ট বানাই ফেলছি, এখন আমি এটা চিন্তা করা শুরু করছি আমার প্রোডাক্ট কি গ্রোথ হ্যাকেবল কিনা, এটা কি ওইরকম গ্রোথ হ্যাক স্টাইলে বিশাল বড় করা যাবে কিনা, এই চিন্তাটা তোমার এখন আসছে। তাহলে এই চিন্তা যদি এসে থাকে, তাহলে তুমি আগে টেস্ট করো তোমার যেটা তুমি বানাইছো সেটা প্রোডাক্ট মার্কেট ফিট আছে কিনা। এটার জন্য সিয়ানালিস উনি একটা বুদ্ধি বের করছে। এই বুদ্ধিটা আমরা রকমারিতেও আজ থেকে প্রায় 4-5 বছর আগে
ট্রাই করছিলাম, সেই টেস্টে আমরা পাস করছিলাম যে আমাদের প্রোডাক্ট মার্কেট ফিট ঠিক আছে। এখানে উনি যেটা থিওরি দিয়েছেন, থিওরিটা হচ্ছে এরকম যে তুমি তোমার এক্সিস্টিং যারা ক্লায়েন্ট, মানে যে প্রোডাক্টটা বানাইছো তার তো কিছু না কিছু তো ক্লায়েন্ট আছে, কিছু না কিছু ইউজার আছে। তুমি তোমার ইউজারদেরকে জিজ্ঞেস করবা। প্রশ্ন হচ্ছে কীভাবে জিজ্ঞেস করবা? যেভাবে পারো। জনে জনে ডেকে ডেকে জিজ্ঞেস করা তো অ্যাকচুয়ালি এই ডিজিটাল জামানায় খুব বেশি ইয়ে না, মানে কার্যকর পদ্ধতি না। হইতে পারে তাদের যদি ইমেল লিস্ট থাকে, তুমি একবারে তাদেরকে ইমেল পাঠায় দাও, যারা যারা রেসপন্স করে। বা তোমার যদি তাদের কাছে হোয়াটসঅ্যাপের নাম্বার থাকে, তুমি তাদেরকে একবার ব্রডকাস্ট আকারে, অথবা ইনিশিয়াল যদি ছোটো ইউজার বেস হয় লাগলে জনে জনে তুমি একটা সার্ভে পাঠায় দাও, ছোট্ট একটা প্রশ্ন পাঠায় দাও, দেন ওখান থেকে রেসপন্স কালেক্ট করো যেভাবে পারো। অথবা যদি তোমার ইউজার বেসকে তুমি একটা ক্লোজ গ্রুপ বা এরকম কোনো গ্রুপের মধ্যে রাখো, সেই গ্রুপের মধ্যে তুমি পোল চালাও, তাই না? এরকম বিভিন্নভাবে তুমি জিনিসটা করতে পারো। সেই প্রশ্নে তুমি জিজ্ঞেস করবা যে আমি যে প্রোডাক্টটা বানাইছি বা আপনারা যে প্রোডাক্টটা ইউজ করতেছেন, এই প্রোডাক্টটা যদি আমি কিল করে ফেলি, যে আমি আমার ব্যবসা যদি কি করি বন্ধ করে ফেলি, তাহলে আপনার মধ্যে অনুভূতি কি হবে? হ্যাঁ, তিনটা ওইখানে অপশন থাকবে। একটা হচ্ছে ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, আর হলো সামহোয়াট, আমি ডিসঅ্যাপয়েন্টেড জাস্ট কমা কমা দিচ্ছি, আর হচ্ছে নট ডিসঅ্যাপয়েন্টেড, যে আমি ডিসঅ্যাপয়েন্টেড হব না, আমার কিছু আসে যায় না। তিনটা অপশন বোঝা গেছে? সো অ্যানালিস্ট বলছেন যদি তোমার 40% প্লাস 40%-এর চেয়ে বেশি ইউজার অ্যান্সার দেয় এইটা যে তারা খুব হতাশ হয়ে যাবে, তাইলে তুমি ধরে নিতে পারো যে তোমার প্রোডাক্ট মার্কেট ফিট অর্জন হয়েছে। যে খুব হতাশ, কিছুটা হতাশ, আর এটা হচ্ছে হতাশ না। এই তিনটা অপশনের মধ্যে যদি 40% প্লাস হয়। তো আমরা রকমারিতে যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম, এবং এটা নিয়ে বেশ বাস ক্রিয়েট হয়েছিল, কারণ আমরা ইমেল মার্কেটিং দিছিলাম বন্ধ হয়ে যাচ্ছে রকমারি.com বা এই ধরনের কিছু খুব ক্যাচি। অনেকে বডি না পড়েই উল্টা মেল দিছে, কেন আপনারা বন্ধ করবেন, কি হইলো আপনাদের? হ্যাঁ, তো অনেকে দেখা গেছে, অনেকে হয় না যে হেডলাইন পড়েই মনে করে কিছু একটা। তো ওটা দিয়ে আমরা আসলে আকর্ষণ করছি, দৃষ্টি আকর্ষণ করছি ইমেলে করে, হচ্ছে দেন ভিতরে লিখছি যে মানে ধরে নেন যদি রকমারি আর না চলে ইত্যাদি, একটু ইমোশনাল টোনেও লিখছিলাম আমরা। খুব বেশি ইমোশনাল টোনে না, নিউট্রালি রাখার চেষ্টা করছি। তাহলে আপনার কি হবে? তো আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, বাট আমাদের খুব মানে এটার চেয়ে অনেক বেশি পার্সেন্টেজ আমাদের ছিল, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড বলছিল। তবে আমার কাছে তখন একটা জিনিস মনে হয়েছে, বাঙালি কিন্তু একটু ইমোশনাল জাতি, কারণ আমরা এখানে যা পড়তেছি এটা তো আমেরিকান প্লাস ওয়েস্টার্ন কনটেক্সটের ফলে ওদের অ্যাটিটিউড, কালচার, বিহেভিয়ারের সাথে কিন্তু আমাদের একটু ডিফারেন্স আছে। তা আমরা দেখবা যে অত স্ট্রেইট কাট জাতি না, ওয়েস্টার্নরা আমাদের চেয়ে একটু স্ট্রেইট কাট, বিশেষ করে ইউএস এর ওরা মুখের সামনে তোমারে ধরো কথা স্ট্রেইট কাট বলে দিবে। বাট আমাদের কালচারটা এমন যে আমরা এটা ঠিক খুব ভালো মনে করি না, বা এটা যে আসলে ভালো বলাও যায় না। আমাদেরটা, আমার কাছে আমাদের কালচারটাই বেশি যে ভাই মানুষকে অযথা হার্ট আমি কেন করব? তা আমরা মানুষকে একটু খুশি করতে চাই, কষ্ট একটু কম দিতে চাই। ফলে এখন মানুষকে যে খুশি করতে চাই এই প্রবণতা থেকে দেখা যাচ্ছে যে না ভাই লোকটা জিজ্ঞেস করছে, তার আমি প্রোডাক্টটা ইউজ করি, তো লিখে দিই যে ভাই আমি খুব হতাশ হয়ে যাব। ফলে আমার কাছে মনে হয় বাংলাদেশি কনটেক্সটে এটা 40%, এটা 50 বা 60% ধরলে বোধহয় আরো সেফ হয়, যে আরো বেশি মানুষ যেহেতু আমরা একটু বেশি ইমোশনাল, মানুষকে হার্ট করতে চাই না, খুশি করতে চাই, তাহলে ফলে হয়তো অনেক বেশি মানুষ এমনি ইমোশনাল কারণেই ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্সার করে দিতে পারে। সো এটা একটা টেস্ট। তো এই টেস্ট রান করে আমরা চাইলে দেখতে পারি। অনেকে নিজেকে খুব বেশি স্মার্ট মনে করে ভাবতে পারে যে আমি আমার কমন সেন্স দেখলে বুঝে গেছি। ভাই এই ভুল করা যাবে না। এই ভুল যদি করি তাহলে দেখা যাবে বছরের পর বছর আমি শ্রম, ঘাম, সময় নষ্ট করে ধাক্কা-ধুক্কা খেয়ে তারপর দেখা বিজনেস থেকে বিদায় নিছি। হোয়ারএজ তার চেয়ে আমার যদি এই ডিসিপ্লিন থাকে যে আমি আগে এই জিনিসগুলা একটু করে নিয়ে আগাই, তাহলে আমি কিন্তু প্রচুর জিনিস আমি ঠিক করে ফেলতে পারি। কারণ অনেকেরই যে সাঙ্কেন কস্ট ইফেক্ট বলে, কিছু একটা বানায় ফেলছে এমন ভালোবাসা যে ভাই এইটাই বেচতে হবে। গ্রোথ হ্যাকিং এর কথা হচ্ছে না, রেদার তুমি তোমার প্রোডাক্টকে টুইক করতে থাকো, চেঞ্জ করতে থাকো, করতে করতে এমন জায়গায় আনো যেইটার ইউজাররা রিয়েলি লাভ করবে, দেন তুমি এটাকে এক্সপ্যান্ড করো। তোমার আইডিয়াতে ফিক্স থাকা এটা এমন খুব ভালো আইডিয়া না। বাট এমন হইতে পারে যে ঠিক আছে তোমার একটা সেক্টর নিয়ে খুব ভালোবাসা আছে, ফর এক্সাম্পল তুমি এডুকেশন নিয়ে কাজ করতে চাও, তার মানে এটা না যে লোকজন পছন্দ করে না, ঠিক আছে কালকে আমি তাহলে কৃষিতে চলে গেলাম, পরশু আমি কসমেটিক্সে চলে গেলাম, এটা না। তুমি যদি মনে করো না এডুকেশন আমার ভালোবাসার জায়গা, এটাতে আমি ট্রুলি এক্সাইটেড, তাহলে আমি এডুকেশনের প্রবলেম তো আর একটা না, হাজারটা। তাহলে আমি এই প্রবলেমটা সলভ করতে চাইছি, দেখা গেল যে না পাবলিক মনে করতেছে যে এটা খুব ভালো, আমি কিছু করতে পারছি, বা এটাতে তাদের খুব একটা লাভ হচ্ছে না, তারা খুব একটা হতাশ হবে না আমি যদি বন্ধ করে ফেলি। তাহলে তুমি ওখান থেকে পিভট করো, টুইক করো, তুমি একই সেক্টরের মধ্যে তুমি চাইলে আর একটু স্লাইটলি ডিফারেন্ট আইডিয়া ট্রাই করো, বা আইডিয়ার কোনো একটা ব্রাঞ্চ ট্রাই করো। কারণ এই ধরনের প্রচুর কেস স্টাডি আছে, এই বইতে প্রচুর এক্সাম্পল পাবা।
সিয়ানালিসের বইতে প্রচুর এক্সাম্পল পাবা এই ধরনের বাস্তব ঘটনাগুলো, যে পিভট করে ফেলা, মানুষজন যতক্ষণ পছন্দ না করে ততক্ষণ চেঞ্জ করে ফেলা। যেমন ধরো মোস্ট প্রবলি ইয়েল্পের ক্ষেত্রে, ইয়েল্প একটা সাইট আছে না, বিভিন্ন যে রিভিউ দেয়, ওদের ক্ষেত্রে ওদের অনেক ফিচার ছিল। তারপরে ওরা দেখলো যে মানুষ সবচেয়ে বেশি ইউজ করতেছে রিভিউ, এবং রিভিউটা ওদের ফ্রন্টেও ছিল না, একদম ভিতরে চিপার ভিতরে ছিল, কিন্তু ওরা ওদের অ্যানালিটিক্সে দেখলো যে প্রচুর লোক এই রিভিউ জিনিসটা ইউজ করতেছে। পরে ওরা এটাকে ফ্রন্টে নিয়ে আসলো, তখন দেখলো যে এটা আরো বেশি পপুলার হয়ে গেছে। তখন দেখা গেছে পুরা ওর ইয়ের মেকানিজমও চেঞ্জ করে ইয়েতে চলে আসলো, রেটিং রিভিউতে চলে আসলো, হাইরাজ অরিজিনাল আইডিয়া কিন্তু এটা ছিল না। সেম এক্সাম্পল আরো অনেকগুলো আছে যে এরকম ওদেরও হচ্ছে অনেকগুলা ফিচার ছিল, এবং যে ফিচারটাকে ওরা তেমন কোনো ইম্পর্টেন্ট ফিচারও মনে করে না, বাট অ্যানালিটিক্সে দেখলো যে মানুষজন গিয়ে ওই ফিচারটাতে অনেক বেশি এঙ্গেজড হচ্ছে। পরে ওরা ইভেন কোম্পানির নামও চেঞ্জ করে এবং ওই ফিচারটাকে কেন্দ্র করে দেন নতুন বিজনেসটা স্টার্ট করে। ফলে এখানে মেইন কথাটা হইতেছে যে আমি পাবলিকরে যা ইচ্ছা তাই খাওয়াবো না, আমি এখানে ইগো দেখাবো না যে ভাই আমি যা বানাইছি এটাই তোমার নিতে হবে, বিকজ আমি তো তাকে সার্ভ করতে চাই, তার যেটা দরকার না আমি তারা জোর করবো কেন। রেদার আমি চেষ্টা করব আমার প্রোডাক্টের ভিতরে চেঞ্জ এনে 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 এমন পর্যায়ে যেতে যাতে যে জিনিসটা ট্রুলি আমার ইউজাররা কি করে, পছন্দ করে বা তার জন্য দরকার থাকে। তো দিস ইজ এ টেস্ট যেটার মাধ্যমে আমরা দেখতে পারি আমার প্রোডাক্টের আছে কিনা, প্রোডাক্ট মার্কেট ফিট আছে কিনা। তো প্রোডাক্ট মার্কেট ফিট কিভাবে অর্জন করা যায়, হ্যাঁ, তো এখানে সিয়ানালিস তার পার্সোনাল স্টোরি বলছে, এটা ইন্টারেস্টিং, পড়লে মজা লাগবে তোমাদের। সিয়ানালিস না, সরি, হ্যাপি আলাদিন, এই বই যে লিখছে পিডিএফ, সে এই যে 3-4 বছর তার টাকা নষ্ট করছে, এই স্টার্ট আপ বানাইছে, সেই মানে সে খুব মিউজিক লাভার, সে মিউজিক রিলেটেড কোনো একটা কিছু করতে চাইতেছিল। সো সে বলছে যে ভাই এই 3-4টা বছর যে পরিমাণ টাকা আর এনার্জি আমি নষ্ট করছি, জাস্ট আমি এগুলো সব অ্যাভয়েড করতে পারতাম যদি আমি আসলে সিস্টেমেটিক্যালি কাজ করতাম। তো একটু আগে বলতেছিলাম যে প্রোডাক্ট মার্কেট ফিট আমি কিভাবে অর্জন করব, তার মধ্যে একটা হচ্ছে বললাম কঠিন রাস্তা, সেটা কি যে ধাক্কা ধুক্কা খায়া, তারপরে টাকা হারায়া, সময় নষ্ট করা, তারপরে বুঝতে পারা হায় হায় ভাই এটা তো আমি ঠিক করি নাই। এখন যদি তোমার এনর্মাস অ্যামাউন্ট অফ মানি তোমার থাকে, তোমার পিছনে এমন ইনভেস্টর থাকে যে ভাই ভুল করো 2 বছর 4 বছর তুমি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা নষ্ট করো, স্টিল আমি তোমার টাকা দিয়েই থাকবো, যদি এমন হয় তাহলে তো সমস্যা নাই, তাহলে ধাক্কা ধুক্কা খাও, টাকা যেহেতু অবারিত আছে। বাট এটা তো প্র্যাকটিক্যালি কয়জনের জন্য সত্য, অলমোস্ট কারো জন্যই সত্য না। বাপের টাকাও যদি থাকে 2-3 বছরে যদি এরকম টাকা নষ্ট করো, টাকা থাকলে কি তোমরা দিবে না। ফলে হার্ডওয়ে এটা তো অ্যাকচুয়ালি দুর্ভাগ্যজনক একটা বিষয়। তাহলে ইজিয়ার ওয়ে কোনটা? ইজিয়ার ওয়ে হলো প্রোডাক্ট মার্কেট ফিটের ক্ষেত্রে প্রোডাক্ট বানানোর আগে বেচে দেওয়া। বানানোর আগে যদি বেচতে পারো তাইলে তুমি সুপার কনফিডেন্ট হয়ে যাবা যে আমার প্রোডাক্ট মার্কেট ফিট, এবং সাথে তুমি লাগলে পরে আবার এই সার্ভেও করে দেখবা যে আসলেই ফিট আছে কিনা। এখন এই জায়গাটায় সবারই যেটা মনে হবে যে ভাই এটা আপনি কি বললেন যে বানানোর আগে বেচে দিব, এটা কি কোনোদিন সম্ভব কিনা। তো আমার পার্সোনাল জায়গা থেকেও আমি স্টোরি বলতে পারি, বানানোর আগে বেচার আমার এক্সাম্পল আছে, ভালো এক্সাম্পল আছে, আর এই দুনিয়া ভর্তি তো হাজার হাজার এক্সাম্পল আছে। বিশেষ করে তোমরা যদি ক্রাউড ফান্ডিং এর ইয়েগুলোতে যাও, কি নাম বল, প্ল্যাটফর্ম ক্রাউড ফান্ডিং, যেমন কিকস্টার্টার আছে, তারপর যে ইন্ডিগোগো আছে, আরো অনেকগুলো, তুমি কিকস্টার্টার সরি কি বলে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম লিখে সার্চ করলে তো লট অফ প্ল্যাটফর্মস আর দেয়ার। যারা ইভেন একদমই বিজনেসে নতুন তারা অনেকে হয়তো এই টার্মগুলো যদি পরিচিত না থাকো, তোমরা যে টার্মগুলো একটু গুগল করো তাইলেই তো হয়ে গেল। ক্রাউড ফান্ডিং মানে যেটা পাবলিক তোমার টাকা দিবে, এবং কিকস্টার্টার টাইপের সাইট যেগুলো আছে সেগুলোতে কি হয়, বানানোর আগেই বিক্রি হয়ে যায়, ওখান থেকে ফান্ড উঠায় ফেলে তারা। তো আমরা সেই কৌশলগুলোতে যাবো, বাট এখানে স্পেসিফিক্যালি স্টেপ বাই স্টেপ পদ্ধতি আছে যে বানানোর আগে তুমি কিভাবে বেচতে পারো, এর কি আদৌ সম্ভব কিনা। তো আমার পার্সোনাল স্টোরি একটা বলি, যেটা রকমারির তৈরির ইতিহাসের সাথে যুক্ত, এবং ওইখানেও আমাদের এই যে যা এতক্ষণ আলোচনা করছি এর সাথে রিলেট করার মতো একাধিক লেসন আছে। তো আমরা রকমারি যখন ফাউন্ড করি, রকমারি নামে না, কিন্তু এই কোম্পানিটার নাম হলো অন্যরকম ওয়েব সার্ভিসেস লিমিটেড। এখানে আমি লিটন, আমরা যে দুজন পার্টনার সেই শুরু থেকে আসি, আমরা দুজন ছিলাম, আর আমাদের বুয়েটের জুনিয়র 3জন ছোট ভাই, 02 ব্যাচ, আমাদের হচ্ছে 2 ব্যাচ জুনিয়র কম্পিউটার সায়েন্সের। ওরা আসছে আমাদের কাছে ওদের একটা আইডিয়া নিয়ে যে ভাই এই আইডিয়া নিয়ে আমরা একসাথে কাজ করতে পারি কিনা। তো তখন ওরা যে আইডিয়াটা নিয়ে মূলত আসছিল, ক্যারিয়ার ক্লাব নাম দিয়ে, ওই প্রজেক্টের নাম ছিল ক্যারিয়ার ক্লাব। তোমরা বুঝবা এইভাবে যে লিঙ্কডইন যে জিনিসটা, এই লিঙ্কডইন না, শুধু এর চেয়েও আরো এক্সটেন্ডেড ফিচার আমরা চিন্তা করে এরকম একটা জিনিস বানাইতে চাইছি। তখন বুঝি নাই যে এটা কত বড় জিনিস, মানে সোশ্যাল মিডিয়া ফর কি নাম বলে প্রফেশনাল পিপল, এরকম যেটা দিয়ে জব হান্টিং থেকে শুরু করে লট অফ থিংস, এবং মানে এখনো লিঙ্কডইনে যা আছে এর চেয়েও আরো বেশি বেশি আইডিয়া আমরা চিন্তা করছি এটা আমরা বানাবো।
তো আমরা এই 5 জনে মিলে কোম্পানিটা বানাইলাম। বানানোর পর আমাদের মোস্ট প্রবাবলি প্রায় 2 বছর শুরুতে মনে করছি এটা তো এমন বিষয় না, বানাচ্ছি একটার সাথে লেজ আরেকটা, আরেকটার সাথে লেজ আরেকটা, এটা না হলে তো এটা সুন্দর হবে না, এটা না হলে এটা সুন্দর হবে না। 1.5-2 বছর খালি বানাইতেছি, বানানো আর শেষ হয় না। এখন তুমি চিন্তা করো 1.5-2 বছরে তো তোমার একটা দুইটা শ্রম টাকা যাচ্ছে না। তারপরে গিয়ে ধরো যেটা ফ্রাস্ট্রেশন আসা সেটাই আসলো, যে আমরা সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম যে ভাই এইটা আমাদের এটা ইয়ের মধ্যে না, এটা আমাদের সক্ষমতার মধ্যে না, কারণ এটা আলোর মুখ কবে কেমনে দেখবে আমাদের আর কোনো আমরা দেখতে মানে আশা দেখতে পাইতেছি না। তখন আমরা মোটামুটি হতাশ। তো এই যে এইটুকু যে তুমি শুনলা, এই যে জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা কিন্তু কি নতুন স্টাইলে হয়েছে না আগের স্টাইলে হয়েছে? আগের স্টাইলে, যে আমরা একটা মারাত্মক জিনিস বানাবো, বিশাল একটা কিছু, তারপর ধামাকা একটা লঞ্চিং দিব, আর মানে কি রাতের মধ্যে কোটি কোটি ইউজার আমাদের অ্যাপে আইসে একেবারে আমাদেরকে বিলিয়নিয়ার বানাই দিবে। আমাদের স্টাইল ছিল এটা, যে 1.5-2 বছর আমি একটা জিনিস বানাচ্ছি, আদৌ জনগণের দরকার কিনা, আমি আসলেই পারবো কিনা, কতটুকু এটা কি হবে না হবে ওই জন্য। তখন আমরা মোটামুটি হতাশ। এর মধ্যে বাংলাদেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2011-তে মোস্ট প্রবাবলি, সাল 2 এই দিক সেদিক হইতে পারে। তখন বাংলাদেশের একটা বিখ্যাত পত্রিকা, তো সেই পত্রিকার একজন ভাই ছিল আমার পরিচিত, আমার সাথে খুব ক্লোজ রিলেশন ছিল। তো উনি আমাকে ফোন দিয়ে বলল যে, সোহাগ আমরা তো এই যে বিশ্বকাপ উপলক্ষে কিছু একটা ইনোভেটিভ কিছু করতে চাই, তুই একটা আইডিয়া দে। তো ওই সময় যেটা হয়তো আমি হচ্ছে ফেসবুকে গেম খেলতাম, বিশেষ করে তখন একটা গেম আমি খুব খেলছিল, মাফিয়া নামে একটা গেম ছিল। ফেসবুকের গেম টেম এখন পোলাপানো তো খেলে কিনা আমি জানি না, বাট তখন হচ্ছে ফার্ম বিলি তোমরা হয়তো নাম টাম শুনে থাকতে পারো। তো তখন ওই মাফিয়া নামে একটা গেম ছিল, আমি এই গেমটা অনেক খেলছি, মানে অনেক আওয়ার্স। তো আমি যখন খেলছি আর সাথে আমি বোঝার চেষ্টা করছি যে এই গেম আমি কেন খেলি, কি আমাকে এটা আটকায় রাখে, কেন আমি এটা সহজে ছাড়তে পারি না, উঠতে পারি না। তো আমি এলিমেন্টগুলো বোঝার চেষ্টা করছি যে ওরা কি কৌশলে আমাকে আটকায় রাখে। তো এটা আমার মাথার মধ্যে আছে ওই মুহূর্তে ফ্রেশ, মানে ওই সময় আমি এই গেমটা খেলি। আর এইদিকে আমারে জিজ্ঞেস করলো যে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে একটা আইডিয়া দে, যে কিছু একটা ইনোভেটিভ। তো আমাদের এর আগে আরেকটা প্রজেক্ট ছিল ফেল, মানে আমার জীবনে তো আসলে ফেল প্রজেক্ট সংখ্যা কম না অনেক, তার মধ্যেকার আরেকটা ফেল প্রজেক্ট, ওই কোম্পানির নাম ছিল ওয়ান টাচ। ওটা একটা কোম্পানি ছিল, কোম্পানি আর ফ্লাই করে নাই। ওই কোম্পানি যেটা আমরা করতে চাইছিলাম ওইটাও একটু বলি, না বললে পরেরটা বোঝা যাবে না। ওখানে আমরা চাইছিলাম যে তোমরা দেখবা এই দোকানদাররা যারা যে ফ্লেক্সি লোড টোড করে, কয়েকটা মোবাইল, একটা দিয়ে গ্রামীণ ফোনের জন্য করে, একটা দিয়া ইয়ের জন্য করে, এই কোম্পানি মানে কয়েকটা কোম্পানির জন্য কয়েকটা ফোন রাখতে হয় না, ওই যে লোড করার জন্য, রিচার্জ করার জন্য। তো এটা তো একটু ভেজাল। তো আমরা চাইছিলাম যে এই দোকানদারদের এই ভেজাল যাতে করতে না হয়, তাদের কাছে একটা মোবাইল থাকবে যে কোনো অপারেটরের, আর আমাদের কাছে একটা সিস্টেম থাকবে, আমরা এই যে মডেম পুল বলে, ওর ভিতরে অনেক যে মডেম স্লট থাকে, যার ভিতরে এক একটার ভিতরে এক এক সিম ঢুকানো থাকবে। তাহলে ওই দোকানদার আমাদের কাছে যখন রিকোয়েস্ট পাঠাবে, অনলাইনে রিকোয়েস্ট চলে আসবে যে উমুক নাম্বারে এত টাকা লোড করতে হবে, তাহলে ওটা যে অপারেটর হোক, যেহেতু আমার কাছে সব সিম আছে, তখন আমি ওটাকে লোড করে দিব, ফলে ওই ইউজারের মোবাইলে লোড হয়ে যাবে। আর এইটা করে দেওয়ার কারণে আমি একটা, ওরা যে পার্সেন্টেজ পায় তার একটা অংশ আবার আমরা পাবো। তো এটা মোটামুটি আমরা সাকসেসফুলি প্রজেক্ট কমপ্লিট করছি। কিছু ক্লায়েন্ট আমরা পাইছি, যাক পরে গিয়ে আর এটা ফ্লাই করে না। ওই যে বললাম রান্না মজা যে না হওয়ার তো হাজারটা কারণ আছে, তো আমাদের এই কোম্পানি ফেল করছে। এটা হচ্ছে যে ভাই আমার বললো যে কিছু একটা বানাইতে হবে, তার আগের ঘটনা। তো ফেল করে আমরা বিষণ্ণ মনে সেই মডার্ন পুল অফিসের মধ্যে মাঝে মাঝে তাকায় দেখি, আহারে মডার্ন পুল। এটাতে ব্যবসা আর হইলো না, বাট টেকনোলজি অলরেডি বিল্ট, যে আমরা যে কোনো মোবাইলে কি পাঠাইতে পারি, ইনস্ট্যান্টলি পাঠাইতে পারি, টাকা পাঠাইতে পারি, এটা আমাদের বানানো। তো আমি একে মাফিয়া খেলতেছি, দ্বিতীয়ত এই মডার্ন পুল আমার টেকনোলজি রেডি, আর থার্ডলি হচ্ছে যে ক্রিকেট উপলক্ষে কিছু একটা আইডিয়া বানাইতে হবে। তো আমি একটা আইডিয়া তখন বললাম যে ভাই এই, এবং তার আগে আবার ফুটবল বিশ্বকাপে একটা অক্টোপাস ওই করতো ভবিষ্যৎবাণী, নাম ছিল পল। হ্যাঁ, তো আমার মাথায় আসলেও আমরা ক্রিক পল বানাবো, প্রোডাক্টের নাম দিলাম ক্রিক পল, মানে ক্রিকেটের পল। ক্রিকেটের পল মানে যে ক্রিকেটের সম্পর্কে ভবিষ্যৎবাণী করবে পাবলিক, আর যদি ভবিষ্যৎবাণী মিলে তাহলে আমরা তাহলে টাকা দিব। তো এটা ঠিক লটারি না যে সে টাকা দিবে বিনিময়ে টাকা পাবে, এটা হচ্ছে অ্যাওয়ার্ডের মতো। হ্যাঁ, মানে বাই দ্য ওয়ে তখন তো আর ইসলাম মানি না, বাট হচ্ছে যে এখনো যদি দেখি যে ওটাও হারাম ছিল না, হালালি ছিল। তো জিনিসটা ছিল এরকম যে একটা ম্যাচ কালকে হবে, আজকে আমরা কিছু কোয়েশ্চেন আমাদের ইউজারদেরকে দিয়ে দিব, দিলে তারা প্রেডিক্ট করবে কালকে কে জিততে পারে, কত উইকেটে জিততে পারে, কত নতম ওভারে প্রথম উইকেট যাবে, এরকম বহুত প্রশ্ন থাকে। ওগুলো হলো মেগা, ওগুলার প্রাইস হচ্ছে বেশি। আর ইনস্ট্যান্টলি খেলা চলতেছে, এই সময় আমাদের ওই যে ক্রিকপলে এসে, মানে ওয়েবসাইটে এসে
ধরো এখনই আমি জিজ্ঞেস করলাম যে নেক্সট ওভারে কত রান হবে, মানে যেগুলো হচ্ছে গরম গরম প্রশ্ন, ওগুলা যদি ম্যাচ করে তাহলে ধরো 10 টাকা কারো মোবাইলে ইনস্ট্যান্ট টাকা লোড হচ্ছে 20 টাকা 50 টাকা, কারণ মানুষ ইনস্ট্যান্ট যদি একটা মোবাইলে পায় এটা কিন্তু মারাত্মক একটা উত্তেজনা তৈরি হয়। তো আমাদের এই প্রোডাক্টটা ওয়াজ সুপার সাকসেসফুল, এবং এটা প্রায় ওই সময় 95 লাখ পেজ ভিউ হয়েছিল মাত্র 39 দিনে, মানে ওই সময় এটা একটা ব্যাপক হিট ছিল। তো এই প্রোডাক্টটার ক্ষেত্রে ইন্টারেস্টিং জিনিস যেটা, যে আমরা যে পয়েন্টে ছিলাম কি বানানোর আগে বেচা, আমরা যখন এই আইডিয়াটা ওই পত্রিকার যিনি সম্পাদক ওনাকে পিচ করলাম এবং উনি দেন শুনে খুব খুশি হলো, তখন আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে হচ্ছে একটা জাস্ট জেপিজি ফাইল। জেপিজি ফাইল মানে আমার ওয়েবসাইটের হোম পেজ কী হবে সেটার একটা চেহারা জাস্ট বানাইছি, আর ব্যাকগ্রাউন্ডে আমার মডেম বানানো আছে টেকনোলজি, বাট এখনও কিন্তু সফটওয়্যার ওয়েবসাইট ইন্টিগ্রেশন কিচ্ছু না, খালি জেপিজি ফাইল নিয়ে যে সম্পাদককে দেখালাম। উনি বললো যে ওয়েল এটা তো শুনে আমার কাছে ভালো লাগতেছে। উনি পরে বাংলাদেশের তখন বিগেস্ট অপারেটর মানে মোবাইল অপারেটর তাদেরকে ইনভাইট করলো, এবং দে গট ভেরি ক্রেজি যে এটা ভাই ভালো চলবে, উনি বুঝতে পারছে। এবং ওনারা, আমরা বলছি 1 কোটি টাকার বাজেট দিবেন, 1 কোটি টাকার মধ্যে মেজরিটি টাকা আমরা ইউজার দিকে দিব, কারণ টাকা বেশি হলে কী হবে, যত ইউজার টাকা পাবে তত হচ্ছে এক্সাইটমেন্ট তৈরি হবে। সো কোনো একটা লিগ্যাল কারণে ওই ওই টেলকো কোম্পানিটা এটাতে স্পন্সর করতে পারে নাই, একটা ইস্যু ছিল ওনাদের, একটা ইন্টারনাল ইস্যু ছিল। পরবর্তীতে তখন কিউবি বাংলাদেশে নতুন আসছে, কিউবি একটা কোম্পানি, এই যে এখন তোমরা হয়তো নাম জানো না, ওরা ওই যে মডেম সেল করতো আর কি, কিউবি। তো আমরা কিউবিকে অ্যাপ্রোচ করি এবং ওরা হচ্ছে প্রায় আমাদের কত 40 লাখ টাকা স্পন্সর করে। 40 লাখ টাকা যখন তারা স্পন্সর করে তখন আর সময়ও বেশি নাই, বাট তখনও কিন্তু আমরা কিছুই বানাই নেই, জাস্ট আমার ওই জেপিজি ফাইল আইডিয়া, বাট আমরা এমনভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করছি যে দে কুড হ্যাভ কনফিডেন্স অন আস, তারা ট্রাস্ট করছে যে না এই পোলাপান পারবে। আর পরবর্তীতে আমরা টেলিটক যে কোম্পানি ওদেরকে আমরা অ্যাপ্রোচ করলাম, ওরা আরও 5 লাখ টাকা দিল, সব মিলে প্রায় 45 লাখ টাকা বাজেট নিয়ে আমরা কাজটা করি। এই প্রজেক্টটা খুব ওয়াজ সুপার সাকসেসফুল, এখান থেকে কিছু ইনকামও আমাদের হয়েছে, যদি মেজরিটি টাকা আমরা অ্যাওয়ার্ড হিসেবে দিয়ে দিছি। এই প্রজেক্টটা না হলে হয়তো রকমারি হতো না, কারণ এরপরে যখন আমরা আবার ফিরে পাইলাম, একটা কনফিডেন্স ফিরে পেলাম যে না আমরা একটা কিছু তো করতে পারছি সাকসেসফুলি, তখন হচ্ছে আমরা গিয়ে আগের আইডিয়া বাদ দিলাম। আর এটা তো একটা সাময়িক আইডিয়া, যে বিশ্বকাপ চলাকালীন, আর পরে আমরা রকমারি আইডিয়াটা লঞ্চ করলাম। এইটার পরপরই আমরা চিন্তা করলাম যে নতুন কি করা যায়, তখন আমরা রকমারি শুরু করলাম। তো লম্বা করে গল্পটা বললাম যাতে স্মৃতিতে থাকে, বাট এখানে কিন্তু আমি সেই পয়েন্টটা নিয়ে আসছি, এবং এটা কিন্তু ছোটোখাটো বিক্রি না, 40 লাখ 45 লাখ টাকার বিক্রি, হ্যাঁ, জাস্ট আমার হোম পেজের ডিজাইন দিয়ে। এবং এই 40 দিনের মধ্যে হোম পেজ যা আমরা ডিজাইন করছিলাম, যতটুকু ফিচার চিন্তা করছিলাম, 40 দিনের মধ্যে আমরা আরও অনেক বেশি ফিচার ওর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। দ্য রোল আউট ওয়াজ গুড। সো এই যে জিনিসটা আমি যেভাবে করছি এটার ক্ষেত্রে তো সহজ হচ্ছে, মাত্র একটা সিঙ্গেল কোম্পানিকে আমার কনভিন্স করলেই হয়ে গেছে, যারা এই টাকাটা স্পন্সর করছে তাদের ব্র্যান্ডিংয়ের জন্য। বাট লট অফ প্রোডাক্টস আর দেয়ার যেটা মোস্টলি এই টাইপের না, যেটা আমার প্রচুর কাস্টমারকে এই প্রোডাক্টে কী দিতে কনভিন্স করতে হবে বেচার জন্য। সেইটা আমি কিভাবে করব, প্রোডাক্ট বানানোর আগে কিভাবে বেচবো, তো সেইটার একটা সিস্টেমেটিক স্টেপস এখানে আছে, যেটা আমি স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাট এর আগে এই কনফিডেন্সটা দেওয়ার জন্য কিন্তু একটু আগে তোমাদেরকে বলছি যে ক্রাউড ফান্ডিং যেটাকে বলে, ক্রাউড ফান্ডিং এই টার্মটা দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে এটার হাজার হাজার এক্সাম্পল আমরা দেখতে পাবো, যে মানুষ বানানোর আগে কিভাবে বেচে। ক্লাউড ফান্ডিংয়ের যত প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের মধ্যে কিক স্টার্টার মোস্ট প্রবাবলি সবচেয়ে বোধ হয় পপুলার, তারপর আরও অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, তা তোমার চ্যাট জিপিটিতে গিয়ে বা গুগলে গিয়ে একটু সার্চ করলে ইউ উইল ফাইন্ড আ লট অফ প্ল্যাটফর্মস। সো এটা হচ্ছে রিয়েল এক্সাম্পল কীভাবে এভরিডে মানুষ প্রোডাক্ট বানানোর আগে বেচে। আর এখানে যে পদ্ধতিটা বলা আছে এটা আরেকটু লিন, মেবি এটার চেয়ে ইভেন সহজ বা কম্পারেবল, মানে এটা তো মানুষ টু মানুষ ভ্যারি করে, কারোর জন্য এটা সহজ কারোর জন্য এটা সহজ। তো এইখানে যে আইডিয়াটা বলা আছে, আইডিয়াটা হইল যে তুমি প্রথমে তোমার একটা ইমেইলের সাবস্ক্রাইবার গ্রুপ তৈরি করবা। এখন ইমেইলের সাবস্ক্রাইবার গ্রুপ মানে কি এবং কেন ইমেইল, এইটা নিয়ে এখানে লম্বা আলোচনা করা হয়েছে। কারণ ইমেইল ব্যাপারটার যে ফাটাফাটি দিক, এইটা আমরা মেজরিটি বুঝি না, কারণ আমাদের বাংলাদেশে ইমেল ইউজার অনেক কম, যে কারণে আমরা দূর ইমেল টিমেল দিয়ে কিছু হবে না, আমাদের একসময় এই ধারণা ছিল। এবং এই বইতে একটা গ্রাফ দেখানো আছে, যে গ্রাফটা আমরা স্ক্রিনে দেখাবো। এই গ্রাফে দেখানো আছে ইমেইল মানে বাদবাকি যে মার্কেটিং যত চ্যানেল আছে, লাইক ফেসবুক অ্যাড দিতে পারো তুমি, বিভিন্ন রকমভাবেই তো আমি বিজ্ঞাপন করতে পারি,
এর মধ্যে ROI যেটা বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে কয় টাকা খরচ করে কয় টাকা রিটার্ন আসে, তার মধ্যে ওরা 1 নাম্বার দেখাইছে। এটা যদিও পুরনো স্টাডি, 2012 স্টাডি, 1 নাম্বার দেখাইছে ইমেইলের ওরা দেখাইছে ROI হচ্ছে 67%। মানে এই এই 2012 এই স্টাডিটাতে অনলাইন মার্কেটিং দেখাইছে 38%, ডিরেক্ট মেইল দেখাইছে 37%, টেলিমার্কেটিং 19%, এরকম বিভিন্ন পার্সেন্টেজ। মানে ইমেইল ক্লিয়ারলি অ্যাহেড। সো এইটা যখন আমি পড়ি তখনও আমরা রকমারিতে ইমেল মার্কেটিং আমরা করি, হ্যাঁ, তখন আমরা এর কনফিডেন্স আরও বেশি পাইছি। তো একটা সময় রকমারি ইমেল মার্কেটিং বেশ আমাদের পপুলার ছিল, পরের দিকে আমাদের কিছু ভাটা পড়ছে, আবার একটু রিভাইভ করতে হবে। তো ইমেইলের ক্ষেত্রে আমরা রকমারিতেও আমরা সিমিলার রেজাল্ট পাইছি। একটা হইতে পারে যে ধরো ফেসবুক দিয়ে তুমি 2 কোটি লোকের টার্গেট করতে পারবা, কিন্তু ইমেল দিয়ে তুমি 2 কোটি লোক টার্গেট করতে পারবা না, এটার কম। কিন্তু ROI মানে কি, যে আমি খরচ অনুপাতে যদি চিন্তা করি রিটার্ন সবচেয়ে বেশি কোথায়, সেটা ইমেল। তো আজকে ভিডিও বানানোর আগে আমি ভাবলাম ভাই দুনিয়া তো অনেক বদলায় গেছে, যে কারণে এই ইয়েটা এখনো সত্যি কিনা এটা একটু দেখি। পরে আমি আজকে জিপিটিকে জিজ্ঞেস করলাম হুইচ মার্কেটিং চ্যানেল হ্যাজ গট দ্য মোস্ট মানে ROI, সবচেয়ে ROI বেশি কোনটা, স্টিল আমাকে একই রেজাল্ট দিছে, ইমেল। এবং আমি পরে প্রশ্ন করছি যে ইমেইলের সাথে বাদবাকি যে চ্যানেলগুলো আছে, মার্কেটিং চ্যানেলগুলো আছে, সেটার যদি কম্পেয়ার করা হয়, কম্পেয়ার করলে এই ROI কোনটার কেমন। তো এখানে চ্যাটজিপিটি কিছু সোর্স সহ দিছে, বাট তোমরা চাইলে একটু ভেরিফাই করতে পারো। আর এগুলো কিন্তু সব বাংলাদেশে এক্স্যাক্টলি সেম হবে তা না, ধারণা পাবা তুমি, কারণ বাংলাদেশের কনটেক্সটে অনেক কিছু একটু অন্যরকম হবে। ওরা বলছে ইমেল মার্কেটিংয়ে $1 খরচ করে $36 থেকে $44 পর্যন্ত রিটার্ন আসতে পারে। 36 থেকে 44 মানে অ্যাভারেজ প্রায় কত, $40, 1:40, হিউজ। যেখানে অন্য আরও দু একটা বলি, যেমন পেপার ক্লিক, গুগল অ্যাডভার্টাইজিংয়ে বলছে $1 খরচ করে $2 থেকে $8 আসতে পারে, $2 থেকে $8 এভরি ডলারে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে বলছে $5 থেকে $10 প্রতি $1, 5 থেকে 10 মানে অ্যাভারেজ করলে 7.5। ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে বলছে 6 থেকে 10 প্রতি $1 খরচ করলে। কন্টেন্ট মার্কেটিং অ্যাফিলিয়েটে বলছে 4 থেকে 7, মানে কোনোটাই ইমেলের ধারে কাছে না, কোনোটাই ইমেলের ধারে কাছে না। এখন তবে ইমেল বলতে আসলে কেন ইমেইল এক্স্যাক্টলি মিন করতেছি বা ইমেল বলতে বুঝাইতেছি কি, খেয়াল করো। ইমেইল বলা মানে হইতেছে একটা পার্সোনালাইজড কন্ট্রোল। ফেসবুকে তুমি বিজ্ঞাপন দেখাইলা, তোমার কিছু ক্রাউড এনে দিল, কিছু সেলস টেলস হইলো, বাট ওই এক্স্যাক্ট যে ইউজার, তার উপর কি তোমার কন্ট্রোল আছে? নেক্সট একটা তুমি চাইলে ঠিক ওই লোকটাকেই দেখাবো, এই লোকটারে আমি অতটার সময় এই মেসেজটা ডেলিভার করতে চাই, এটা কি তুমি দিয়ে পারবা পিন পয়েন্ট করে? পারবা না। বাট ইমেল যদি আমার হাতে এখন যদি সাবস্ক্রাইবার লিস্টে যদি 200 লোকের ইমেল অ্যাড্রেস থাকে, তাহলে আমি পাঠাইছি মানে 200 লোকের কাছে যাবে, এখানে কোনো মনোপলি নাই। এবং যদি তুমি স্মল স্কেলে করো, এর জন্য কি কোনো খরচ আছে? সেই হিসেবে তো ROI কাইন্ড অফ ইনফিনিটি। তো তোমার কিছু সময় যাবে, বাট ROI ইনফিনিটি। বাট যদি তুমি লার্জ স্কেলে করো, তখন যে প্ল্যাটফর্ম ইউজ করা হয় ওদেরকে কিছু চার্জ দিতে হয়, বাট স্টিল চার্জ কম। বাট সেমভাবে তুমি যদি ইমেল ইউজ না করো, তাহলে আজকের দিনের অল্টারনেটিভ কি হইতে পারে? এটা অনেক রকম হইতে পারে। যেমন হচ্ছে এখানে ইমেলের মেইন অ্যাডভান্টেজটা কি বলতেছি, যে আমি ব্যক্তি ধরে পার্সোনালাইজড ওয়েতে তাকে কমিউনিকেট করতে পারতেছি, কাইন্ড অফ ডিরেক্ট। তো এটার অল্টারনেটিভ হইতে পারে, যেমন ধরো তোমার হোয়াটসঅ্যাপ কিভাবে হইতে পারে, যেমন ধরো তোমার যে টার্গেট অডিয়েন্স, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কালেক্ট করতে পারো, সো তুমি যদি তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো। এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার জনে কয়জনের সাথে যোগাযোগ করবা, যদি আর্লি স্টেজ হয় 100-200, ঠিক আছে, তোমার এই পরিমাণ এনার্জি থাকতে পারে, 200 জনরে একজন করে পাঠাইলা, এটা যেমন হইতে পারে। আরেকটা ফিচার আছে কিন্তু হোয়াটসঅ্যাপের, যেটা অনেকে ইউজ করো না বা জানো না, ব্রডকাস্ট লিস্ট। ব্রডকাস্ট কিন্তু হচ্ছে আইফোনে খুব ইজিলি খুঁজে পাওয়া যায়, অ্যান্ড্রয়েডে একটু খুঁজে বাইর করতে হয়। ব্রডকাস্ট লিস্টে যেটা করা যায়, ব্রডকাস্ট লিস্ট এটা হইতেছে বোধহয় মোস্ট প্রবাবলি এখন 256 জন পর্যন্ত এক লিস্টে অ্যাড করা যায়, এরকম অনেক লিস্ট বানানো যায়। যে 256 জনকে তুমি একটা লিস্টে অ্যাড করলা, ওই একটা মেসেজ যদি তুমি এই লিস্টে পাঠায় দাও, তাহলে একবারে 256 জন পেয়ে যাবে, পার্সোনালাইজড। মানে সে মনে করবে তুমি তাকে 1-to-1 মেসেজ দিছো। কারণ হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাইলে কি হয়, যে 256 জন মিলে গ্রুপ বানাইলে মানুষ বিরক্ত হবে, এই মেসেজ দিবে সে মেসেজ দিবে, এটা কিন্তু তা না। এটা হচ্ছে জাস্ট 1-to-1 মেসেজ চলে যাবে, সে যদি রিপ্লাই করে তুমি আবার 1-to-1 পেয়ে যাবা। আবার যেমন হতে পারে, সেটা হলো তুমি ধরো খুব ক্লোজড কোনো বানাইলা, ফেসবুক গ্রুপ বানাইলা, যে ফেসবুক গ্রুপে অনেক মানুষ না, বা যারা মানুষ তারা তোমার ক্লোজ ইন্টারাকশনে, ফলে ওখানে যদি তুমি কোনো পোল করো, ভোট করো বা মতামত চাও, তাহলে কিন্তু তুমি কাইন্ড অফ পার্সন ধরে জানতে পারতেছো, মানে এটা ফেসবুক অ্যাডের মতো না।
এবং যদি ওখানকার কোনো পার্সনকে তুমি আবার ফার্দার ইন্টারাকশন করতে চাও, তুমি তাহলে ধরে তাকে আবার ইনবক্সে তুমি তাকে মেসেঞ্জারের থ্রুতে তুমি তাকে আবার মেসেজ পাঠাইতে পারো। সহজ কথা, তোমার এই পোর্শনটা যেটা আমরা বলতে চাচ্ছি যে কেমনে আগে বেস বা বানানোর আগে, তার জন্য তোমার একটা এমন মেকানিজম দরকার যেটার থ্রুতে তুমি ডিরেক্টলি তোমার টার্গেট অডিয়েন্সের সাথে কমিউনিকেট করতে পারো। এখন এই ক্ষেত্রে আবার একটা জিনিস বোঝার আছে, সেটা হইতেছে যে আমি র্যান্ডমলি 200-500-400 ইমেল অ্যাড্রেস পাইছি এন্ড তাদেরকে আমি একটা কিছু পাঠাই দিলাম, কি মনে হয় কাজ করবে? করবে না। তুমি র্যান্ডম লোক নিয়ে তো লাভ নাই। তাহলে প্রথমত, বা হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি পাইছো অনেকগুলো র্যান্ডম পিপল পাঠাই দিলা, নো। তাহলে জিনিসটা কিভাবে করতে হবে? করতে হবে এইভাবে, তোমার যেটা টার্গেট সেক্টর সেটার সাথে অ্যালাইন করে এরকম লোক আগে খুঁজে বের করতে হবে। এখন এরকম লোক কিভাবে খুঁজে বের করবো? কথার কথা, তুমি ধরা যাক যে কোনো একটা প্যারেন্টিং অ্যাপ বানাইতে চাও, বাচ্চাদের কোনো একটা প্রোডাক্ট যেটা কিনে দিবে হয়তো তার বাবা মা। ফলে তাহলে তুমি যারে তারে জিজ্ঞেস করে কিন্তু লাভ নাই, লাগবে ওই প্যারেন্টসদেরকে যারা তোমার এই প্রোডাক্ট কিনতে পারে। তাহলে এখন তুমি সোশ্যাল মিডিয়া দিয়ে যদি এটা স্টার্ট করতে চাও তাহলে কি হতে পারে, বা ইউটিউব চ্যানেল দিয়ে যদি স্টার্ট করতে চাও তাহলে তুমি ভ্যালুয়েবল কন্টেন্ট ডেলিভার করা শুরু করলা। যে ভ্যালুয়েবল কন্টেন্ট ডেলিভার করতে গেলে শুরুতে যেটা হইতে পারে তোমার এনাফ ট্র্যাকশন নাই, তখন তুমি পেইড অ্যাড রান করতে পারো। আমরা এই টার্মটা অনেকে জানি বোধহয়, লিড ম্যাগনেট, বা অনেকে নাও জানতে পারি লিড ম্যাগনেট। লিড ম্যাগনেট মানে হলো, তোমরা অনেক সময় দেখবা যে বিভিন্ন কিছু সুন্দর সুন্দর কন্টেন্ট আসে, ভিডিও আসে, ওই ভিডিওর ভিতরে খুব সুন্দর একটা বা দুইটা লেসন দেয়, দিয়ে তারপরে বলে যে পুরো লেসনটা আমি একটা পিডিএফ বানায় রাখছি, আপনারা যদি চান ডাউনলোড করতে পারেন। তখন ডাউনলোড করতে গেলে কি, তোমাকে ইমেল অ্যাড্রেস দিতে হয়। যে এইভাবে তুমি যদি ইমেল কালেক্ট করো, তাহলে যে কন্টেন্টটা ইউজ করে তুমি ইমেল কালেক্ট করছো, এটা কি বলা হয়? লিড ম্যাগনেট। ওইটা ইউজ করে তুমি ইমেল অ্যাড্রেসও কালেক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারও কালেক্ট করতে পারো। তাইলে সুবিধা যেটা হইলো যে কারা কারা তোমাকে ইমেল অ্যাড্রেস দিল, যারা তোমার এই কন্টেন্টে ইন্টারেস্টেড, আন্দাজে যে কোনো লোক না, যার সাথে তোমার অলরেডি কিন্তু একটা কানেকশন চলে গেল। তুমি তাকে একটা ভ্যালুয়েবল অলরেডি কন্টেন্ট দিচ্ছ এবং এরপর তুমি তাকে একটা সুন্দর পিডিএফ বা কিছু একটা পাঠাচ্ছ, বা ফুল কোর্সের হয়তো তুমি তাকে লিঙ্ক দিয়ে দিচ্ছ। বোঝা গেছে কথা? তাহলে সেই কন্টেন্টটা কি হইতে পারে, সেটা তো তোমার রিসার্চের বিষয়, তোমার ক্রিয়েটিভিটির বিষয়। কিন্তু এন্টারপ্রেনার হবা আর তোমার মাথায় কোনো বুদ্ধি কাজ করতেছে না, তাহলে তো এন্টারপ্রেনার হওয়া হবে না। ডেফিনেটলি ইউ নিড টু বি স্মার্ট অ্যান্ড ক্রিয়েটিভ। এটা বোঝা গেছে কিনা? লেট মি গিভ ইউ একদম স্পেসিফিক এক্সাম্পল। যে এক্সাম্পলে ছিলাম যে আমি প্যারেন্টিং টাইপের, তো তুমি কি করলা, প্যারেন্টিং এর যে 3টি ভুল আমরা সবাই করি, এইটা বইলা খুব ক্যাচি 3টা ভুল, এমন ভুল যেটা প্রায় সবাই করে বাট মানুষের সেন্সে নেই, এরকম দিয়ে ছোট্ট একটা ভিডিও বানাইছো। এখন বানানোর পরে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছো, বাট এনাফ ট্র্যাকশন তুমি পাও নাই। তাহলে ঠিক আছে, তুমি অল্প কিছু ডলার খরচ করে এটাকে বুস্ট করো, তাইলে ফেসবুক অ্যাটলিস্ট তোমাকে ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবে। তো যারা এটা দেখবে, দেখার পরে তুমি এই ভিডিওতে 2-3টা টিপস বলার পর বললা যে আমার এটার উপর ফুল কোর্স আছে যেটা আমি আপনাকে ফ্রি দিতে চাই, অথবা এটার উপর আমি একটা পিডিএফ বানাইছি, অথবা এটার উপর আমি একটা কিছু একটা বানাইছি যেটা আরো এক্সটেন্সিভ, আরো বেশি কিছু আছে, আপনারা যারা ডাউনলোড করতে চান তারা নিচে ইমেল অ্যাড্রেস দেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে তোমার সাথে কি হয়ে গেল, কানেকশন। বোঝা গেছে বিষয়টা? এইভাবে তুমি তোমার ইমেল লিস্ট জেনারেট করলা। এরপর তুমি প্রয়োজনে ফার্দার তাদেরকে আরো আরো কন্টেন্ট দিলা, যাতে তোমার উপর তার কি তৈরি হয়, আস্থা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। এখনো কিন্তু তোমার কোনো হেভি কোনো ইয়ে যাচ্ছে না, ইনভেস্টমেন্ট যাচ্ছে না। তো এইভাবে তুমি বেশ কিছু ইমেল কালেক্ট করলা, ধরো 200, 500, 400, 1000, 2000, মানে যত বেশি হয় তত তোমার জন্য ভালো। এরপর যখন ইউ হ্যাভ দ্য ইমেল লিস্ট অর হোয়াটসঅ্যাপ নাম্বার লিস্ট, যাদের সাথে তোমার এই যে কমিউনিকেশন হচ্ছে, এদেরকে তুমি যে কাজটা করবা এটা কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। যে কয়টা স্টেপে আছে সেই কয়টা স্টেপেই করতে হবে। অনেকে 1 নাম্বারের পরে 3 নাম্বার ডাইরেক্ট চলে যায়, বা 4 স্টেপে একবারে ইমপ্লিমেন্ট করে, এটা হলে কিন্তু হবে না। তো আমি স্টেপগুলো বলবো, তোমরা এটা একটু নোট নিবা। প্রচুর এন্টারপ্রেনার ধরা খায় খালি মুখের কথা বিশ্বাস করে, আরে ভাই ভাই আগাও, আমরা তোমার সাথে আছি, ও ধরে নিচ্ছে, ওরে ভাই সবাই তো আমার সাথে আছে, ইনভেস্টমেন্ট তো কোনো ব্যাপার না, নাই না। তারপর দেখা যায় কেউই তার সাথে নেই। প্রোডাক্ট বানাইলেই বেচা হবে না, তুমি যত সুন্দর প্রোডাক্ট বানাও। ফলে এখন যদি তুমি বলো যে ভাই আমার তো বেচার স্কিল নাই, তাইলে তুমি প্রোডাক্ট বানানো বাদ দিয়ে আগে তাহলে পার্টনার খোঁজো যে তোমাকে বেচতে হেল্প করতে পারে। লেট মি রিপিট ইট, বেচার স্কিল ইনশিওর না কইরা বানাইতে যায়ও না। ডাবল এ ট্রিপল আর, আর 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 এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা আমরা আলোচনা করব। ভেরি এক্সাইটিং যে এই 5টা জিনিস আছে এখানে, 5টা জিনিসের কি নাম, কি ধাম, কি পরিচয়, সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। ডাবল এ ট্রিপল আর একটা ফ্রেমওয়ার্ক,